এই ছেলে, এদিকে আয়। আপনি কি আমাকে কিছু বলছেন? কেন, তোর কি মনে হচ্ছে আমি তোর বাবাকে কিছু বলছি নাকি? দেখুন ম্যাডাম, এখানে তো আমি রয়েছি। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আপনি আমাকে বলতে পারেন, কিন্তু আমার বাবাকে নিয়ে কোনো মন্তব্য করতে পারেন না। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস। সামান্য চাওয়ালার ছেলে হয়ে আমার সঙ্গে তর্ক করার তোর সাহস এলো কোথা থেকে? দেখুন ম্যাডাম, সবাইকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন। আমার বাবা চাওয়ালা, সেদিনটা পরিশ্রম করে যা উপার্জন করে তা দিয়ে আমাদের সংসার চলে, কিন্তু আমরা কারো থেকে হাত পেতে টাকা নিয়ে আমাদের সংসার চালাই না। কিংবা খারাপ কোনো কাজ করেও আমার বাবা অত উপার্জন করছেন না, তাই আপনি এভাবে কথা বলতে পারেন না। ওহ মাই গড, সিরিয়াসলি? এখন বুঝি তোর কাছ থেকেও আমাকে শিখতে হবে আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো আর কার সঙ্গে কিভাবে কথা বলবো না? আপনি যদি অসভ্যতামি করেন তাহলে তো আপনাকে যে কারো কাছ থেকে কোনো কিছু শিখতে হতে পারে। আর একটা কথা মনে রাখবেন, শিক্ষক গ্রহণ করার কিন্তু কোনো বয়স নেই। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তোরও একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। মার খাওয়ারও কিন্তু কোনো বয়স নেই। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে এগিয়ে এসে আশিকের গালে ঠাস ঠাস করে বেশ কয়েকটা চড় বসিয়ে দেয়। এদিকে আশিকও কম যায় না। তাকে কেউ অকারণে কথা শুনিয়ে যাবে বা কিছু একটা করে চলে যাবে, সে এটা বসে বসে সহ্য করবে, এরকম ছেলে আশিক নয়। কিন্তু সে এভাবে কোনো প্রতিশ্রুতি নেয়নি। তার মাথায় সবসময় দুষ্টুমির ভূত চেপে থাকে। তখনই সে প্রিয়াঙ্কার মাথাটা নিজের দিকে চেপে ধরে প্রিয়াঙ্কার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়। এদিকে এমন ঘটনায় প্রিয়াঙ্কা অনেকটাই অবাক হয়, কারণ তার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলা কিংবা এরকম কোনো কাজ করার সাহস আজ পর্যন্ত কারোর হয়নি। বরাবরই সে তার বাবার আধিপত্যকে কাজে লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে। এইদিকে প্রায় 2 মিনিট পর আশিক প্রিয়াঙ্কার ঠোঁট দুটো ছেড়ে দেয়। তখনই প্রিয়াঙ্কা রাগে ফুসফুস করতে করতে বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চাদের এত বড় সাহস! তুই আমার ঠোঁটে কিস করেছিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? চেক করে কথা বলেন ম্যাডাম, আমাকে কেউ কেন সাহস দিতে যাবে? আমি তো আপনার থেকেই শিখেছি। আপনি যখন অপরিচিত একটা ছেলেকে এভাবে ঠাস ঠাস করে গালের উপর কয়েকটা চড় বসিয়ে দিতে পারেন, তাহলে সেই ছেলেটা কেন আপনার ওই মিষ্টি চেহারার স্বাদ নিতে পারবে না? এত বড় কথা বললি, তুই হয়তো জানিস না আমি কে আর কি আমার পরিচয়, তাই এমন ব্যবহার করার সাহস পেয়েছিস। তবে চিন্তা করিস না, তোর বাবার এই ভাঙা চোরা টং দোকানটা যাতে এখানে না থাকে তার ব্যবস্থা আমি আজকের মধ্যেই করব। আর তারপর বুঝতে পারবি আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কতটা ভয়াবহ হয়। এই বলে রাগে ফুসফুস করতে করতে প্রিয়াঙ্কা গাড়িতে উঠে বসে আর তারপর গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আশিক আবারও দোকানে কাজ করতে থাকে। তো ভিউয়ার্স, গল্পের অনেক দূর পর্যন্ত চলে এলাম, কিন্তু এখন পর্যন্ত আপনাদের কাছে গল্পের নায়ক নায়িকার পরিচয়টাই তো দেওয়া হলো না। তো চলুন গল্পের নায়ক নায়িকার পরিচয়টা দিয়ে আসি। এতক্ষণ যাদের কথোপকথন শুনলেন তারাই হলো আমাদের গল্পের নায়ক নায়িকা। আমাদের গল্পের নায়িকা প্রিয়াঙ্কা, তার বাবা 15 বছর ধরে এলাকার রানিং চেয়ারম্যান, তাই প্রিয়াঙ্কা এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করে। কেউ তার সঙ্গে কোনো ঝামেলা করার চেষ্টাও করে না। আর এদিকে আমাদের গল্পের নায়ক আশিক, সে হলো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। তার বাবা ছোট্ট একটা চায়ের দোকান, তা থেকে যা ইনকাম হয় তাই দিয়ে তিনি সংসার চালান। আর একমাত্র ছেলে আশিকের লেখাপড়ার খরচ জোগান। আশিকের বাবার টাকা পয়সা না থাকলে কি হবে, বিশাল একটা মন আছে, দিনে দিন রাত পরিশ্রম করেন, আর তাই দিয়ে ছেলেকে শহরের ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করিয়েছেন। হ্যাভ ইউ। আর আমাদের গল্পের নায়ক আশিক এই বছরই অনার্স কমপ্লিট করেছে, বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু চাকরিটা আর হয়ে উঠছে না। এদিকে তার বাবার শরীরটাও ভালো যাচ্ছে না, তাই বাড়ি থেকে তাকে ফোন দেওয়া হয়েছে। সেজন্য কিছুদিনের জন্য হলেও গ্রামের বাড়িতে আসে আর ফ্যামিলির একটু দেখাশোনা করে। সেই জন্যই তো আশিক সবকিছু ফেলে রেখে গ্রামে ছুটে এসেছে।
আর এজন্যই আজকে চায়ের দোকান খুলে দোকানে বসেছিল। দুপুরের পর দোকান বন্ধ করে যেই না বাসার দিকে যাবে, তখনই প্রিয়াঙ্কার উপরোক্ত ঘটনাটি ঘটে। আশিক দোকান বন্ধ করছিল, আর তখনই প্রিয়াঙ্কার গাড়িটা এসে সেখানে দাঁড়ায়। আর তারপর যা হলো তা তো আপনারা নিজের চোখে দেখতে পেলেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে আসি। আশিক দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল, আর এদিকে প্রিয়াঙ্কা সেখান থেকে সোজা বাসায় এসে ড্রয়িং রুমে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। প্রিয়াঙ্কা এমন চিৎকার চেঁচামেচি দেখে তার বাবা এসে জিজ্ঞেস করতে থাকে, কি ব্যাপার মামুনি, কি হয়েছে? তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? এটা তো ভদ্রলোকের বাড়ি। তোমার ভদ্রলোকের খ্যাতায় কোন বাইরের মানুষজন আমার সঙ্গে যা ইচ্ছা তাই আচরণ করবে, আর তুমি এখানে ভদ্রলোক দেখাচ্ছ? আমি এসব কোনো কথাই শুনতে চাই না। আমার মেজাজ একদম খারাপ করো না বলে দিলাম। কেন মামুনি, কি হয়েছে তোমার সাথে সেটা তো বলো। তুমি যদি না বলো তাহলে বুঝবো কি করে কে তোমার সঙ্গে ঝামেলা করেছে। এই যে আমাদের ভার্সিটির 3 রাস্তার মোড়ে একটা চার দোকান আছে, ওই দোকানে একটা বদমাস ছেলে এসেছে। মনে হয় ওই চায়াওয়ালার ছেলে হবে। ওই ছেলেটাই আমার সঙ্গে বেয়াদবি করেছে। কি বলো? ওই চাওয়ালা ছেলে তো শহর থেকে পড়াশোনা করে। ও ছেলে এখানে আসতে যাবে কোথা থেকে? তাছাড়া চাওয়ালা ছেলের এত বড় সাহস হয়নি যে সে তোমার সঙ্গে বিয়াদবি করবে। ও আচ্ছা, তাই বুঝি। এখন তোমার এটা মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলছি? দেখো, আমি যা বলছি একদম সত্য কথা বলছি। ওই যে ছেলেটা তখন দোকান বন্ধ করে আসছিল, আমি আমার বান্ধবীরা প্রতিদিন ভার্সিটি শেষ করে ওই দোকানে এসে চা খাই। আর আজকে যখন আসলাম তখন দেখলাম দোকানটা বন্ধ। তাই তো ছেলেকে দেখে জিজ্ঞাসা করতে চাইছিলাম। তখনই তো ছেলেটা আমাদের সঙ্গে বেয়াদবি করলো, আর আমার সঙ্গে যা করেছে তা তো জাস্ট অকল্পনীয়। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে তোমার সঙ্গে? ছেলেটার ব্যবহারে আমি যদি গিয়ে কয়েকটা থাপ্পড় মেরেছিলাম, তখনই ছেলেটা আমাকে জড়িয়ে ধরে, উফ বাবা, তারপর আমি তোমাকে আর বলতে পারবো না। ও আচ্ছা, এই ব্যাপার। শোনো মা, তোমাকে ছোট করে একটা কথা বলি। আমি এলাকার চেয়ারম্যান, পরপর 4 বার নির্বাচিত চেয়ারম্যান। মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে আর ভালোবাসে বলেই কিন্তু আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করে। কিন্তু সেখানে যদি তুমি আমার ক্ষমতার অপব্যবহার করো, তাহলে তো এমন পরিস্থিতিতে পড়বেই। আর আমি বুঝতে পারছি না, তুমি আমার বাবা নাকি ওই ছেলেটা? তুমি ওই ছেলেটা আমার সঙ্গে বেয়াদবি করেছে এটা জানার পরও ওই ছেলেটার হয়ে সাফাই গাইছো, অথচ ছেলেটা যে আমার সঙ্গে বেয়াদবি করলো তার কোনো প্রতিশোধ মেনে নিতে চাইছো না। তুমি জানো, বন্ধুদের সামনে ছেলেটা আমাকে অপমান করেছে, তাহলে আমার বন্ধুরা আমাকে কি ভাববে? এটা তোমার এই ঘটনাটা ঘটার আগে ভাবা উচিত ছিল। তুমি সব সময় ক্ষমতার অপব্যবহার করো। তুমি এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করো। তোমার একটা কথা মাথায় রাখা উচিত, তুমি মেয়ে মানুষ। আর আমি এলাকার চেয়ারম্যান বলেই কারোর উপর অন্যায় অবিচার করতে পারি না। এই বলে প্রিয়াঙ্কার বাবা ড্রয়িং রুম থেকে চলে যাচ্ছিল। তখনই প্রিয়াঙ্কার বড় ভাই সেখানে এসে উপস্থিত হয়, আর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখ প্রিয়াঙ্কা, তুই বাবার ব্যবহারে অবাক হোস না, কারণ বাবা তো বরাবরই এরকম। আমাদের বাবা একজন চেয়ারম্যান। এলাকায় যদি দাপটের সঙ্গে চলাফেরা না করি তাহলে মানুষ আমাদেরকে কি মনে করবে? কিন্তু আমাদের বাবাকে তো আমরা সেটা বোঝাতে পারি না। আমাদের বাবা সব সময় সাধারণ মানুষের মতো চলাফেরা করতে চায়। হ্যাঁ ভাইয়া, তুই এটা একদম ঠিক কথাই বলেছিস। বাবা আমাদেরকে একটুও ঠিক মতো চলাফেরা করতে দেয় না। আরে মানুষজনকে যদি নাই বোঝাতে পারি আমরা চেয়ারম্যানের ছেলে মেয়ে, তাহলে তারা আমাদেরকে ভয় পাবে? তুই কোনো চিন্তা করিস না, কাল ভার্সিটিতে যাওয়ার সময় আমাকে তোর সঙ্গে নিয়ে যাস। ওই হারামজাদাটার ব্যবস্থা আমি করে আসবো। রাতুল, তুমি কিন্তু একদম উল্টো পাল্টা কিছু করবে না, এটা আমি তোমাকে বলে দিচ্ছি। নির্বাচনের সময় কিন্তু হয়ে আসছে। আশা করি এই সময় এলাকায় এমন কিছু করবে না যাতে আমার আগামী নির্বাচনে নির্বাচিত হতে কোনো ঝামেলায় পড়তে হয়।
বাবা, তুমি সব বিষয় নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? এইটুকু সামান্য একটা চাওয়ালার ছেলে হয়ে আমার বোনকে অপমান করবে, এটা আমি মুখ ফুসকে সহ্য করব? এমন ভাই আমি নই। ওই চাওয়ালার ছেলেকে তো আমি বুঝিয়ে দেব আমার বোনের সঙ্গে বেয়াদবি করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। রাতুল, এখানে চাওয়ালা ছেলের একার দোষ নয়, তোমার বোনেরও দোষ আছে। তোমার বোন কেন ওকে প্রথমে চড় মারতে গেল? তোমার বোন যদি ওকে চড় না মারতো তাহলে তো আর এতটা ওভার রিয়েক্ট করতো না। তাই শাসন দিয়ে আগে কাউকে করতে হয়, সেটা তোমার বোনকেই করো। এই বলে প্রিয়াঙ্কার বাবা তখনই সেখান থেকে চলে গেল। আর এদিকে রাগে ফুসফুস করতে করতে তখনই প্রিয়াঙ্কা তার ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখলি তো ভাইয়া, আমাদের বাবা কেমন মানুষ। আমাকে যে অপমান করলো সেই কথাটা একবার চিন্তাও করলো না, অথচ চাওয়ালার ছেলের হয়ে তোকে আর আমাকে কথাগুলো শুনিয়ে দিয়ে গেল। যাই হোক, তুই কোনো চিন্তা করিস না, এই হারামজাদার ব্যবস্থা তো আমি করব, শুধু দেখতে থাক আমি কি করি। এই বলে প্রিয়াঙ্কা আর তার ভাই বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্পগুজব করে আর তারপর নিজেদের রুমে চলে যায়। এদিকে আশিক দোকান বন্ধ করে বাড়িতে আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। যদিও তখন আর দুপুর ছিল না, বিকেল হয়ে গিয়েছিল। বাড়িতে প্রবেশ করা মাত্রই তার আম্মু তাকে বলতে লাগলো, কিরে বাবা, তোর আসতে এত দেরি হলো কেন? আমি না তোকে বলে দিয়েছিলাম দুপুরে খাওয়ার সময় হতেই তুই দোকান বন্ধ করে বাড়িতে চলে আসবি। আম্মু বললেই কি চলে আসা যায় নাকি? দোকানে কাস্টমার ছিল, কাস্টমার বিদায় না করে আমি আসি কি করে? এই তো মাত্র এই কাস্টমার বিদায় করলাম আর তারপরেই চলে আসলাম। আচ্ছা যাও, তুমি খাবার রেডি করো, আমি গোসল করে আসছি। এই বলে আশিক বারান্দা থেকে গামছাটা হাতে নিয়ে পুকুর পাড়ে চলে গেল গোসল করার জন্য। 10 মিনিট পর গোসল করে শরীর মুছতে মুছতে আবারও বাড়ির ভেতরে প্রবেশ করে। বারান্দায় তার আম্মু পাটি বিছিয়ে তার জন্য খাবার বেড়ে রেখেছিল। আশিক সেখানে আসছে, তার আম্মু তাকে খাবারের জন্য ডাক দেয়। আশিক শরীর মুছে কাপড় চেঞ্জ করে, তারপর খাবার খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ হলে বেশ কিছুক্ষণ নিজের রুমে শুয়ে শুয়ে বিশ্রাম নেয় আর তারপর সে তার বাবার সঙ্গে দেখা করতে যায়। তার বাবা তখন নিজের রুমে শুয়েছিল। আশিক তার বাবার পাশে গিয়ে বসে আর তারপরে বলতে থাকে, কি ব্যাপার আপু, তোমার শরীরের এখন কি অবস্থা? আমি ঠিক বলতে পারছি না রে বাবা, শরীরটা কেমন এমন হচ্ছে। আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। চুপ করো, তুমি একদমই ফাজলামো মার্কা কথাবার্তা বলবে না। তুমি না থাকলে আম্মু আর আমার কি হবে সেই কথাটা একবার চিন্তা করে দেখেছো? ওরে পাগল ছেলে, আমরা মানুষরা সারা জীবন বেঁচে থাকে না। মৃত্যুসার সবাইকেই গ্রহণ করতে হবে, সেটা আমি কিংবা অন্য কেউ হোক কিংবা কোনো প্রাণী হলেও। হ্যাঁ, প্রকৃতির নিয়ম আমরা কেউ বদলাতে পারবো না, কিন্তু তাই বলে তুমি এখন এসব ফাজলামো মার্কা কথাবার্তা একদম বলবে না। আমি বড় চাচার সঙ্গে কথা বলেছি, আমাদের খালের পাড়ের ওই জমিটা বিক্রি করে তারপর তোমাকে ঢাকায় নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য। দেখ বাবা, একদম এসব কথা বলবি না। এইটুকু তুমি আমাদের শেষ সম্বল, এই জমিটা বিক্রি করে দিলে আমরা চলবো কী করে? ওইটুকু জমি থেকে তো যতটুকু ধান চাষ হয় সেটা দিয়েই তো আমাদের খাওয়া চলে। দেখো, সে যা হওয়ার হবে, আমি এত কিছু চিন্তা করি না আর করতেও চাই না। তুমি যদি বেঁচে না থাকো তাহলে আমাদের সম্পত্তি দিয়ে কি করব? চাই না আমাদের ওই সম্পত্তি, যে সম্পত্তি আমাদের কোনো কাজে আসবে না। আমার শুধু একটাই কথা, আগে তোমাকে বেঁচে থাকতে হবে এবং ভালোভাবে বেঁচে থাকতে হবে, তারপর জায়গা সম্পত্তি আর অন্য সব কিছু। আমি বড় চাচার সঙ্গে কথা বলে রেখেছি, উনি বলেছেন মানুষ পেলেই আমাকে জানাবেন। এই বলে আশিক রুম থেকে বের হয়ে চলে আসলো। তখনই তার মা বারান্দায় দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। তিনি আঁচলে মুখ লুকিয়ে বলতে লাগলেন, বাবা, বলছিলাম কি, আমাদের এই জমিটা বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আমি তো তোর নানার বাড়িতে কিছুটা সম্পত্তি পাবো। আমি না হয় কাল তোর মামার বাড়িতে গিয়ে তোর মামার সঙ্গে এ ব্যাপারে কথা বলি। আম্মু, যেখানে মামারা এমনিতেই তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, সেখানে যদি তুমি সম্পত্তি নিতে চাও তাহলে তো তারা তোমাকে আর পরিচয় দিবে না মনে হয়। দেখ বাবা,
সে জয় হবে এত কিছু চিন্তা করে লাভ নেই। আমার ভাইয়েরা আমার সঙ্গে সম্পর্ক রাখলো কি রাখলো না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার সম্পত্তি থাকার পরেও যদি আমার স্বামীকে চিকিৎসার অভাবে মারা যেতে হয় সেটা তো আমি মেনে নিতে পারবো না। আমি কাল সকালে যাব তোর মামার বাড়ি। সে তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু আমার মনে হয় সেখানে যাওয়াটা তোমার উচিত হবে না, তাই নিষেধ করলাম। এখন বাকিটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই বলে আশিক দোকানের চাবিটা নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে। আর পরের দিন সকাল হতেই আশিকের আম্মু রান্না বান্নার কাজ শেষ করে বাবা ছেলের জন্য খাবার গুছিয়ে রেখে নিজের ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এখানে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে এলো। বাড়িতে এসে পৌঁছাতেই তার ছোট ভাইপো এসে দৌড়ালো আর বলতে লাগলো, পিপি এসেছে, পিপি এসেছে। ও পিপি, তুমি কি এনেছো আমার জন্য? কথাটা বলেই আশিকের আম্মুর মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। বাড়িতে মেহমান আসে, ছোট বাচ্চারা দৌড়ে আসে তাদের গিফট পাবার জন্য, কিন্তু আশিকের আম্মু সেরকম আর্থিক অবস্থান নেই যে বাবার বাড়িতে আসলে সবার জন্য এটা ওটা নিয়ে আসবে। তাছাড়া এই মুহূর্তে আশিকের বাবা খুবই অসুস্থতায়, তিনি একদম শূন্য হাতে এসেছেন। তখনই রুম থেকে বের হন ওনার বড় ভাবি। উনি রুম থেকে বের হয়ে আশিকের আম্মুকে দেখে বলতে থাকেন, কিরে, তুই দেখি আবারও চলে এসেছিস? তা এবারও কি খালি হাতে এসেছিস নাকি? না মানে, আসলে ভাবি আপনাদের জামাই খুব অসুস্থ, এমন টাকা পয়সা নেই, তাই কিছু আনতে পারেনি। আরে তোদের তো এসব কিছু সবসময় চলতেই থাকে, তা এখন কেন এসেছিস সেটা বল শুনি। না মানে আসলে ভাবি, তোমাদের জামাইয়ের শরীরটা ভালো যাচ্ছে না, টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছি না, তাই ভাবছিলাম বাইরের সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলবো। দেখ, একদম আমাদের জামাইদের কাছে টাকা পয়সা চাইবি না। আমাদেরও সংসার আছে, সবসময় তোর সংসার নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। আমাদের নিজেদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ আছে। ভাবি, আমি টাকা পয়সা চাইতে আসিনি, আমি ভাইদের সঙ্গে একটু কথা বলতে এসেছি। দেখ, তোদের এসব কথা বলা আমার খুব ভালো করে জানা আছে। কথা বলা মানেই তো ভাইদের কাছে টাকা চাইবি। ভাইয়াদের বলবি তোরা এই সমস্যা ওই সমস্যা, আর তোর ভাইয়া তো দয়ার সাগর, নিজের সংসার উচ্ছনে দিয়ে তোকে টাকা পয়সা দিবে। তখনই এই কথাগুলো শুনতে শুনতে পিচ্ছি রাত তার বড় আম্মুকে বলতে থাকে, কি হয়েছে বড় আম্মু? তুমি পিপিকে এভাবে বকাবকি করছো কেন? পিপি কতদিন পর আমাদের বাড়িতে এসেছে, পিপিকে একটু রেস্ট নিতে দাও। এই তো শরবত বানিয়ে দাও। ওরে বাবারে, পিসের জন্য দরদ উতলে পড়ছে যখন, এতই তাড়া থাকলে পড়ছে তখন তোর মাকে গিয়ে বল না শরবত বানিয়ে দিতে। আমার এত দরদ উঠতে পড়ছে না রে, আমি কাউকে শরবত বানিয়ে খাওয়াতে পারবো না। ভাবি, আমার কিছুই লাগবে না, তুমি ওকে বকাবকি করো না। তাছাড়া আমি তোমাদের বাড়িতে থাকতে আসিনি, ভাইদের সঙ্গে দেখা হলেই আমি চলে যাব। সাধ্য সিদ্ধি হয়ে গেলেই তো চলে যাবি, এটা কি আর নতুন করে বলার কিছু আছে নাকি? এই বলে মুখটাকে একটা ভেঙচি মেরে ধরা পাবি সেখান থেকে চলে গেল। তখনই ছোট্ট রাত তার পিপির হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে এনে বসালো, আর তারপর বলতে লাগলো, পিপি তুমি এখানে বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। না বাবা, আমার কিছু লাগবে না, তুমি আমার পাশে বসো, আমি তোমাকে একটু আদর করি। কিন্তু ততক্ষণে রাত সেখান থেকে দৌড়ে চলে গেল। তাদের রুমে গিয়ে ফ্রিজ খুলে তার একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে আসে, আর সেটা আশিকের আম্মুর হাতে তুলে দিয়ে বলতে থাকে, পিপি তুমি এটা খাও, বাইরে অনেক রোদ, তোমার নিশ্চয় পর্যন্ত গরম লেগেছে, এটা খাও, তোমার ভালো লাগবে। এই বলে আশিকের আম্মু সেটা খেতে না চাইলেও রাত তাকে জোর করে ওটা খাইয়ে দেয়। আর তখনই আবারও বড় ভাবি সেখানে এসে উপস্থিত হয়। তখনই আশিকের আম্মুকে কোল্ড ড্রিঙ্কস খেতে দেখে তিনি মুখটাকে ভেঙচি দিয়ে বলতে থাকেন, তোমার তো দেখছি একটু একটু আক্কেল জ্ঞান নেই, খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, কোনো হুঁশ থাকে না। এইটুকু বাচ্চার কোল্ড ড্রিঙ্কস খেতে তোমার একটুও বিবেকে বাঁধলো না? আরে বড় ভাবি, বিশ্বাস করো আমি খেতে চাইনি, ও আমাকে খুব জোর করলো তাই খেয়েছি। তাছাড়া এগুলো খেতে আমার ভালো লাগে না। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এখন যদি আমি নিজের চোখে দেখতে নাই পেতাম তাহলে তো তুমি এটা স্বীকারই করতে না যে এটা তুমি খেয়েছো।
খাবার থেকে লোভ সামলাতে পারো না। আসলে গরিব হলে যা হয় আর কি। ভাবি, তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো। তোমার কাছ থেকে কিন্তু এটা আশা করিনি। হাজার হোক তুমি আমার বড় ভাইয়ের বউ, তুমি আমাকে এভাবে অপমান করে কথা বলতে পারো না। তোদের মতো গরিবদের আবার মান ইজ্জত আছে নাকি? তোদের যদি মান ইজ্জত থাকতোই তাহলে কয়দিন পর পর বাবার বাড়িতে চলে আসতি না। আর খালি হাতে তো একদমই নয়। আমাদেরকে দেখ, আমরা বাবার বাড়িতে যাওয়ার সময় ভাই ভাবিদের জন্য কত কিছু নিয়ে যাই, আর ছোট বাচ্চাদের জন্য কত রকমের খাবার দাবার তো আর গিফট। ভাবি, এখানে আমার দোষটা কোথায় সেটাই বলো। তোমরাই তো দেখে শুনে আমাকে গরিব বাড়িতে বিয়ে দিয়েছো। আমার স্বামীর যদি সামর্থ্য না থাকে, এখানে আমার কি দোষ বলো? কোনো বড়লোক বাড়ি থেকে তোর সম্বন্ধ আসছিল না? তোর যা চেহারা, বড়লোকের ছেলেরা তোকে যে দেখে পছন্দ করবে না, সে নেহাতি একটা বোকাচোদা ছেলে। পেয়েছিলাম বলেই তো তোকে বিদায় করতে পেরেছি, তা না হলে এখনো পর্যন্ত আমাদের ঘাড়ির উপরেই বসে খেতি। ঠিক আছে ভাবি, আমি আর কখনো তোমাদের বাড়িতে আসবো না। আমার ছেলে ঠিকই বলেছিল, তোমাদের বাড়িতে আসা একদমই আমার উচিত হয়নি। এই বলে আশিকের আম্মু কান্না করতে থাকেন। তখনই ওনার ছোট ভাইপো রাত ওনার চোখের জল মুছে দিয়ে বলে, পিপি তুমি কান্না করছো কেন? একদম কান্না করো না। তুমিও কান্না করলে কিন্তু আমিও কান্না করে দিব। না বাবা, আমি একদম কান্না করছি না। এই তো আমি একদম ঠিক আছি। কে বলেছে তোমাকে আমি কান্না করছি? এই তো আমি দেখছি তুমি কান্না করছো। আর কান্না করো না, বড় আম্মুকে আমি বকে দিব। না বাবা, তোমাকে কাউকে বকতে হবে না। আমি একদম কান্না করছি না। আমার চোখে কি যেন পড়েছিল, তাই তো চোখ দিয়ে এমন জল বেরোচ্ছে। তুমি যাও, রুমে যাও। তোমার আম্মু এখানে দেখলে তোমাকে বকাবকি করবে। না পিপি, আমি তোমার কাছেই থাকবো। আমি রুমে যাব না। আম্মু রুমে ঘুমাচ্ছে, সে জানে না আমি তোমার কাছে আছি। এই বলে রাত তার ফুপুর কোলে উঠে বসলো আর দুজন মিলে কত সুখ দুঃখের আলাপ করতে লাগলো। এভাবে দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার মতো সময় কেটে গেল। কিন্তু বাড়িতে যে একটা মেহমান এসেছে সেই ব্যাপারে বাড়ির কারোর কোনো মাথা ব্যথা নেই। আসরের আজান দিবে প্রায় এমন সময় আশিকের বড় মামা বাড়িতে আসে। বোনকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখেই সোজা বলতে থাকেন, কি ব্যাপার, তুই কখন এলি আর এখানে কেন বসে আছিস? এই তো এসেছে, অনেকক্ষণ হলো। তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। তোমরা বাড়িতে নেই, তাই অপেক্ষা করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটু বস, আমি দুপুরে খাবারটা খেয়ে আসি। আসলে কাজের খুব প্রেশার, তাই দুপুরে সময় মতো খাবারটাও খেতে পারছি না। এই বলে ওনার বড় ভাই ভেতর রুমে চলে গেলেন। বোন এসেছে এতদিন পর, বন্ধু করে খেয়েছে কিনা খাবার খাবে এই ব্যাপারে তিনি কোনো কিছুই জিজ্ঞেস করলেন না। তিনিও হতাশ হয়ে ড্রয়িং রুমে বসে রইলেন। তার উপর ঘন্টা খানিক পর বড় ভাই আবারও ড্রয়িং রুমে আসলেন আর ওনাকে দেখে বলতে লাগলেন, কি রে, কি ব্যাপার, তুই দেখছি এখনো এখানে বসে আছিস, ভেতরে রুমে যাচ্ছিস? না, আসলে আমার এখানে ভালো লাগছে না। তাছাড়া তোমাকে তো বললাম আমি তোমার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে এসেছি। ও হ্যাঁ বল, তুই যেন কি বলতে এসেছিলি, তবে তাড়াতাড়ি বল, আমার আবার সময় নেই। তাছাড়া তুই তো জানিস শহরে 2 ভাই মিলে 7 তলা একটা ফ্ল্যাট করছি, সেখানে অনেক টাকা প্রয়োজন, তাই দিনরাত পরিশ্রম করে টাকা জোগাড় করছি। যাই হোক, তোকে তো আর এইসব কথা বলে কোনো লাভ নেই, তুই তো আর আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবি না। হ্যাঁ ভাইজান, আল্লাহ তাআলা তো আমাকে সেই সামর্থ্য দেয়নি যে আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। যদি আল্লাহ কোনোদিন আমাকে সেই রকম সামর্থ্য দেয়, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সেই দিন কবে আসবে যেটা আল্লাহই ভালো জানে। যাই হোক, বাদ দে সেসব কথা। এখন বল, তুই কেন এসেছিস? কি এমন দরকারি কথা যেটা বলতে একদম বাড়ি পর্যন্ত চলে আসতে হলো? না মানে ভাইজান, আসলে আপনাদের জামাইয়ের শরীরটা কয়দিন ধরে ভালো যাচ্ছে না। গ্রামে ডাক্তার দেখিয়েছি, সেরকম কোনো উন্নতি মনে হচ্ছে না। আশিকেরও তো কোনো ইনকাম নেই। কয়েক জায়গায় চাকরির জন্য গিয়েছে, কিন্তু চাকরিও হচ্ছে না। তাছাড়া আপনি তো জানেন আমাদের আর্থিক অবস্থা কেমন, তাই বলছিলাম আমাকে যদি কিছু টাকা দিতেন, মানে বাবার সম্পত্তি থেকে, তাহলে ভালো হতো। হায় আল্লাহ, তুমি বোনের মুখ থেকে এই কথা শোনার আগে আমাকে উঠায় নিলে না কেন?
বোনকে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, বিয়ে শাদি দিলাম, আর এখন কি না এসে বাবা সম্পত্তি ভাগ নিতে। এই বলেই ওনার বড় ভাই বিলাপ করতে শুরু করেন, একদম মহিলাদের মতো। তিনি বুঝতেই পারছেন না এখানে বিলাপ করার কি আছে, যেখানে তাদের বাবা বেঁচে থাকতে তাদের 3 ভাই বোনদের জন্য যথেষ্ট জায়গা সম্পত্তি রেখে গিয়েছেন, সেখানে তো তিনি ভাগ চাইতেই পারেন। এদিকে তখনই ওনার বিলাপ শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। তখনই ওনার বউ ওনাকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এইভাবে মরা কান্না জুড়ে দিয়েছো কেন? আরে আমি যে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি সেজন্য তো কান্না করতে হচ্ছে আমাকে। বোনকে খাইয়ে পড়িয়ে দিয়েছি, এখন কিনা বলেছে বাবা সম্পত্তি ভাগ দিতে। এই জন্যই তখন তোমাকে বলেছিলাম এসব কাল সাপকে পুষতে নেই, কাল সাপ পুষলে একদিন ছবল দিবে। ছোট ভাবিও সেম কথাই বলতে থাকে। এরকম অবস্থা দেখে আশিকের আম্মু তো একদম তাজ্জব বনে গেলেন, যেন এমন ব্যবহার করছে সবাই তার বাবা কানা করেও রেখে যায়নি। আর সে বাইরের শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাইছে, জোর করে তা ভোগ করতে চাইছে। তখনই আশিকের আম্মু বলতে থাকেন, দেখো তোমরা যে রকমটা করছো আমি সেরকমটা কিছুই বলিনি। আমি শুধু তোমাদেরকে এতটুকুই বলেছি যে আমাদের বাবা তো আমাদের 3 ভাই বোনের জন্য যথেষ্ট জায়গা জমি রেখে গিয়েছেন, সেখান থেকে আমাকে কিছুটা জায়গা বিক্রি করে আমার স্বামীর চিকিৎসার জন্য দিলে আশা করি তোমাদের সেরকম কোনো বড় ক্ষতি হবে না। তুমি কোন এককালে এসব কথা বলছো সেটা বুঝতে পারছি না আমি। তুমি জানলে না তোমার ভাইয়েরা তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে দিয়ে শহরে জায়গা কিনেছে আমাদের নামে, সেখানেই তোমরা বাসা করেছি। সে না হয় বুঝলাম, তাতে তো আমার কোনো সমস্যা নেই, তবে বাবার সম্পত্তিতে তো আমারও ভাগ রয়েছে, আমি তো আমার ভাগেরটা চাইতেই পারি। আমি তো আর তোমাদের থেকে কোনো কিছুই চাই না। এটা তো বলছি না তোমাদের ভাগের থেকে আমাকে দিয়ে দাও। আরে আমরা তো সবটাই একসঙ্গে বিক্রি করে দিয়েছি, আমরা কি জানতাম নাকি এত বছর পর তুই তো সম্পত্তি ভাগ নিতে আসবি? তার চাইতে বড় কথা হলো তোকে বিয়ে দিয়েছি, তোর স্বামী যা আছে তাই নিয়ে সন্তুষ্টি থাক না। দেখো আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তোমরা হয়তো জানো না তোমরা আমাকে যার সঙ্গে বিয়ে দিয়েছো তার বসত ভিটাটাও ছাড়া আর কিছুই ছিল না। অনেক কষ্ট করে দুজনে অল্প একটু জমি কিনেছি, সেখানে আমরা ধান চাষ করি আর সেটা দিয়ে আমাদের বছর পার হতে হয়। এই কথা শোনা মাত্রই আশিকের বড় মামি লাফিয়ে উঠে বলতে থাকে, দেখলে তো তোমার বোন কতটা লোভী, নিজের সম্পত্তি রেখে এসেছে ভাইয়ের সম্পত্তি হস্তক্ষেপ করতে, এসেছে বাবার সম্পত্তির ভাগ বসাতে। আমি আগেই বলেছিলাম তোমার বোন আসলেই একটা কালসাপ। দেখো ভাবি, তুমি কিন্তু এখন একদম বেশি বলে ফেলতেছো। আমি তোমাদের সম্পর্কে নিতে আসিনি, আমি আমার বাবার সম্পত্তি নিতে এসেছি, যেটাতে আমার হক রয়েছে। তাছাড়া আমার স্বামীর এতটাও সম্পত্তি নেই যেটা বিক্রি করে ওনার চিকিৎসা চালাবো আর আমাদের সংসারে চলবে। তখনই অপর পাশ থেকে ওনার বড় ভাই ওনাকে উদ্দেশ্য করে বলতে থাকে, দেখ এত কথা বলে লাভ নেই, আমরা সম্পত্তি বিক্রি করে দিয়েছি, রয়েছে শুধু এই বাড়িটা। কিছুদিন পর আমাদের শহরে বাসা তৈরির কাজ শেষ হয়ে গেলে এই বাড়িটাও বিক্রি করে দিব আমরা। সারা জীবনের জন্য শহরে চলে যাব, আর কখনো আসবো না। ভাইজান বিশ্বাস করেন আমার স্বামীর অবস্থা খুবই খারাপ, তাই আপনাদের কাছে এসেছি। তা না হলে এত বছরে যখন কিছুরই প্রয়োজন পড়েনি এখনও প্রয়োজন পড়তো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমাকে সম্পত্তি না হোক কিছু টাকা দিয়ে অন্তত সাহায্য করুন। দেখলে তোমার বোনের লোভ কত, সেখানে শুনেছি আমাদের এই অনেক টাকার প্রয়োজন, সেখানে আবার নিজেই টাকা চাইছে। দেখো এইবার দুধ কলা দিয়ে কালসাপ পুষলে মজাটা কতটা। নিজের স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে আশিকের মামা আশিকের আম্মুকে বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার বোনের আক্কেল জ্ঞান দেখে আর বাঁচি না। তোকে তো বললাম আমাদের নিজেদেরই টাকা পয়সা নিয়ে নিজেদেরই অনেক টাকা প্রয়োজন, সেখানে তুই কোন আক্কেলে আমাদের কাছে টাকা চাইছিস সেটাই তো বুঝতে পারছি না। আমি আপনাদের কাছে টাকা চাইতে আসতাম না, তাছাড়া বিয়ে তো আর আজকাল হয় নাই
যদি আপনাদের কাছ থেকে টাকা অথবা সম্পত্তি নেওয়ার ইচ্ছেই থাকে তাহলে তো অনেকদিন আগেই আসতাম। নেহাত আমার স্বামীর অবস্থা খুবই খারাপ, তা না হলে আপনাদের কাছে কোনোদিনই আসতাম না। হ্যাঁ, সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পারছি। এখন যখন তুই দেখছিস আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের নিজেদেরই অনেক টাকা পয়সার প্রয়োজন, সেখানে টাকা চাইছিস। তাছাড়া তোকে দোষ দিয়ে কি লাভ? মানুষের চরিত্র এরকম, কারোর উপকার করলে সে পিঠে ছুরি বসাবে, এটা স্বাভাবিক। মা বাবা যখন মারা গিয়েছিল তখন তুই খুবই ছোট ছিলি, আর তখন থেকে তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করছি, আর এখন কিনা তুই এসেছিস সম্পত্তির ভাগ নিতে। সত্যি তোর লজ্জা বলতে কিছু নেই। নিজের ভাইয়ের এখন অপমানে আশিকের আম্মু আর সহ্য করতে পারলেন না। তিনি কান্না করতে করতে তখনই ওই বাড়ি থেকে বের হয়ে এলেন। রাত আনুমানিক 9টা বাজে তিনি বাড়িতে এসে পৌঁছালেন। রুমের দরজা খোলা থাকায় তিনি আশিকের রুমে এসে বসেন। আশিক তার আম্মুকে দেখে বলতে থাকে, কি ব্যাপার আম্মু, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো মামাদের বাড়িতে গিয়েছিলে, তাহলে এত রাত হলো কেন আসতে? রাস্তায় একটু ঝামেলা হয়েছিল, এর জন্য আসতে দেরি হয়ে গেছে। আমি তো তোদের জন্য খাবার করে রেখে গিয়েছিলাম। তোরা বাবা ছেলে খাবার খেয়েছিস না, খাবি? আব্বুকে খাবার খাইয়ে দিয়েছি। আমার একটা কল আসছিল, আমি কথা বলতে চলে এসেছিলাম। এখন গিয়ে খাবো, তুমিও চলো, আমার সঙ্গে খাবে। আচ্ছা ঠিক আছে, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। তুই একটু বস, আমি হাত মুখ ধুয়ে আসি, তারপর মা ছেলে দুজনে একসঙ্গে বসে খাবার খাবো। এই বলে আশিকের আম্মু ভোর কাটা খুলে রেখে পুকুর পাড়ে চলে যান হাত মুখ ধোয়ার জন্য। হাত মুখ ধুয়ে বেশ কিছুক্ষণ পর খাবার রেডি করে আশিককে ডেকে নেন, আর তারপর দুজনে মিলে একসঙ্গে বসে খাবার খাওয়া শুরু করেন। খাবার খাওয়ার মাঝে হঠাৎ করে আশিক তার আম্মুকে বলে ওঠে, তা কি ব্যাপার আম্মু, তুমি তো কিছুই বললে না। আমাদের বাড়িতে যে জন্য গিয়েছিলে সেটা কি হয়েছে না হয়নি? ছেলের এমন কথায় তিনি কোনো জবাব দেন না, চুপচাপ 2 ফোঁটা চোখের জল ছেড়ে দেন। তখনই আশিক বুঝতে পারে, তাই সে বলতে থাকে, কোনো ব্যাপার না আম্মু, তুমি একদম মন খারাপ করো না। আমাদের যে জমিটা আছে ওটাই বিক্রি করে বাবার চিকিৎসা চালাবো, তারপর আল্লাহ কপালে যা রেখেছে তাই হবে। এত কিছু চিন্তা করে কোনো লাভ নেই। হ্যাঁ বাবা, এটা তুই একদম ঠিক বলেছিস। আমাদের কপালে যেটা আছে সেটাই হবে, এত চিন্তা করে কোনো লাভ নেই। কিন্তু এখন তোর বাবার চিকিৎসা করাতে হবে, এটাই সবচাইতে বড় কথা। আমাদের এখন চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছু নিয়ে চিন্তা করলে তোর বাবাকে হারিয়ে ফেলতে হবে। হ্যাঁ আম্মু, এসব কিছু চিন্তা করলে চলবে না। আমি বড় চাচাকে বলেছি, তিনি বলেছেন খদ্দের পেলেই আমাকে জানাবেন, আর জমিটা বিক্রি হয়ে গেলে আব্বুকে শহরে নিয়ে ডাক্তার দেখাবো। এই বলে কথার প্রসঙ্গ পাল্টে নিয়ে মা ছেলে মিলে খাবারটা খেয়ে নিল, আর তারপর যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যত নিয়মে আশিক চায়ের দোকান খুলল। সকাল আনুমানিক 9টার মতো বাজে। হঠাৎ করেই দোকানের সামনে 2টা গাড়ি এসে দাঁড়ানো। আশিক কিছুই বুঝতে পারল না। তখনই দেখতে পেল গত পরশুদিন যে মেয়েটার সঙ্গে সে ঝামেলা করেছিল সেই মেয়েটা প্রথম গাড়ি থেকে নামলো, আর তার পেছনের গাড়ি যে বেকা ছেলে পেলে। আশিক কোনো দেশে বসতে না পেরে দোকান থেকে বের হয়ে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো, আর তখনই প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে তার ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, ওই যে দেখো, ওই যে বজ্জাতের বংশধর, এই ছেলেটাই ছিল সেদিন। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো আর দেখো বজ্জাতের হাড্ডির কি অবস্থা আমি করি। এই বলে আশিকের দিকে এগিয়ে আসলো রাতুল সহ তার সাঙ্গপাঙ্গ সব কয়টা। আশিক তখনও সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাতুল এগিয়ে এসে আশিকের শার্টের কলার চেপে ধরে, এটা দেখে আশিকের মেজাজ একদম তুঙ্গে উঠে যাচ্ছিল। তারপরও সে নিজেকে কন্ট্রোল রেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, কি হয়েছে? আপনারা এভাবে আমার শর্টের কলার চেপে ধরেছেন কেন? কোনো কথা বলার ইচ্ছা থাকলে চুপচাপ দাঁড়িয়ে নয়, তবু আমার দোকানে এসে বসে তারপর বলেন। কথাটা বলতেই রাতুল সহ তার সাঙ্গা পাঙ্গা সব কথা হেসে উঠল আর বলতে লাগলো, তোর মতো গরিব ভিখারি ফকিন্নির চায়ের দোকানে এসে আমরা বসবো?
এটা তুই ভাবলে কি করে? নেহাত তোর চায়ের দোকানটা আমার বোনের ভার্সিটির সামনে, তাই আমার বোন মাঝে মধ্যে এখানে চা খেতে আসে, কিন্তু তুই থাকলে তো সেটা কখনোই আসতো না। তোর বাবা এখানে চায়ের দোকানে বসে, তাই তো আমার বোন মাঝে মধ্যে এখানে আসতো। দেখুন ভাই, আমরা গরিব হতে পারি কিন্তু ফকিন্নি বা ছোট লোক কোনোটাই নই। কারণ আমরা নিজে ইনকামের পয়সায় চলি না, ওর পয়সায় চলি না, তাই আপনি এভাবে কথা বলতে পারেন না। ও আচ্ছা, তোর কথা শুনেই বোঝা যাচ্ছে তুই বেয়াদবের চাইতেও আরো বেশি কিছু। আমার বন্ধু শুধু বলেছিল তুই বেয়াদব, এখন তো দেখছি তুই বেয়াদবের গোষ্ঠী। দেখুন ভাই, আপনার সঙ্গে সেভাবে আমার চেনা চেনা কথাবার্তা কোনোটাই নেই, তাই আমি আপনার সঙ্গে ঝামেলায় যেতে চাই না। আপনি কি বলতে চান শান্ত হয়ে বসে তারপর আমাকে বলুন। আমি আপনার কথা শুনছি, কিন্তু এমন কিছু করবেন না যেন আপনার মতো আমি উত্তেজিত হতে বাধ্য হই। ওরে বাবারে বাবা, তুই উত্তেজিত হবি আর সেটা আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? শোন, আমি রাতুল কাউকে ভয় পাই না, তোর যা করার করতে পারিস, আই ডোন্ট কেয়ার। এখন এটা বল, সেদিন আমার বোনের সঙ্গে বেয়াদবি কেন করেছিস? আপনার কেন এটা মনে হচ্ছে যে আমি আপনার বোনের সঙ্গে বেয়াদবি করেছি? আপনার বোন কি আমার সঙ্গে বেয়াদবি করেনি? আপনার বোন যদি সেদিন নিজের থেকে আমার সঙ্গে বেয়াদবি না করতো তাহলে আমি তো কখনোই তার সঙ্গে ঝামেলা করতে যেতাম না। তাই আপনার আগে আপনার বোনকে এই কথাটা জিজ্ঞাসা করা কিংবা বলা প্রয়োজন ছিল, কারণ আপনার বোন একটা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের এত ফুটানি দেখানো একদমই ভালো নয়। দেখো তো ভাইয়া, এই ছোট লোকের বাচ্চার কথার ছিরি, সে আমাকে বলছে এই সব কথা, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সহ্য করছো। হ্যাঁ, তাই তো, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বোনকে এভাবে কথা বলছিস, আর যখন এখানে কেউ ছিল না তখন না জানি তুই কি করেছিস। এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই হারামজাদার হাড্ডি ভেঙে সব এক করে দে, তারপর দেখি ওর কোন বাবা ওরে বাঁচাতে আসে। দেখেন, সব কিছুর একটা লিমিট আছে। সেদিন আপনার বোন আমার সঙ্গে বেয়াদবি করেছে, আর আজকে আপনি যা ইচ্ছে তাই করছেন। আমরা গরিব হতে পারি, কিন্তু অন্যায় সহ্য করার মতো ছেলে কিন্তু আমি নই, এটা মাথায় রাখবেন। তখনই রাতুল চিৎকার দিয়ে তার সাঙ্গ পাঙ্গদের বলতে থাকে, কি হলো, তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোদেরকে কি জন্য নিয়ে এসেছি? কাজ করছিস না কেন? তখনই রাতুলের সঙ্গে আসা ছেলেগুলো, ঠিক আছে ভাই, এই কথা বলি আশিকের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদের হাতে থাকা লাঠি দিয়ে আশিককে আঘাত করতে চায়। কিন্তু আশিক ততক্ষণে তাদের সব কয়টাকে পরাস্ত করে নেয়। আশিক গ্রামের সাধারণ ছেলে হতে পারে, তবে সে অতটাও দুর্বল নয়, যতটা দুর্বল হলে কেউ সহজেই তার উপর অন্যায় অত্যাচার করতে পারবে। তাই আশিক নিজে মার খাওয়ার বদলে সব কয়টাকে মেরে একদম হেনস্থা করে দেয়। এটা দেখে তো প্রিয়াঙ্কা অনেকটাই ভয় পেয়ে যায় আর তার ভাইকে বলতে থাকে, আরে ভাইয়া, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি যাও না, এটাকে মেরে পুঁতে দাও। দেখলে তো ছেলেগুলোকে কিভাবে মারছে। এইদিকে রাতুলের অবস্থা একদম প্যান্ট ভিজে যাওয়ার মতো। তার সঙ্গে আসা এতগুলো ছেলেকে আশিক মেরে তক্তা বানিয়ে দিয়েছে। এখন সে যদি আশিকের সামনে যায় তাহলে আশিক তাকে কি করবে সেটাই তো ভেবে পাচ্ছে না। কিন্তু তারপরও অপমানিত হয়ে ফিরে যাওয়া চলবে না। তাই রাতুল ঘুরে দাঁড়িয়ে আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে, তোর তো দেখছি সাহস কম না। তুই আমার বন্ধুদেরকে মেরেছিস, এর পরিণাম কি হবে এটা তুই একবার ভেবে দেখেছিস? লোকে তো 14 শিখের ভাত খাইয়ে ছাড়বো, আর তারপর বুঝতে পারবি মজা। চেষ্টা করতে পারেন কিন্তু কিছুই করতে পারবেন না, আমি মনে করি, কারণ এখানে অন্যায়ভাবে আপনারা আমাকে মারতে এসেছিলেন, আর আমি নিজের আত্মরক্ষার জন্য এদেরকে প্রতিহত করেছি। তাই এটা আমার অপরাধ নয়, আত্মরক্ষা প্রত্যেকটা প্রাণীর দায়িত্ব এবং কর্তব্য, আর আমি সেটাই করেছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে ঠিক আছে, দাঁড়া, তোর ব্যবস্থা আমি নিজে করছি। এই বলে রাতুল আশিকের দিকে এগিয়ে গেল। তাকে যেই না নাক বরাবর একটা ঘুষি দিতে যাবে তখনই আশিক হুট করে সরে গেল আর রাতুলের হাতটা আশিকের পেছনে থাকা কারেন্টের খুঁটিতে লেগে যায়। একদম রাতুলের হাতের তালু হাড় সবকটা ভেঙে যায়। রাতুল তখনই চিৎকার দিয়ে মাটিতে পড়ে গড়াগড়ি করতে থাকে। প্রিয়াঙ্কা কোনো রকমে রাতুলকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে আশিক ওদেরকে মেরে ক্লান্ত দোকানের সামনে রাখা বেঞ্চে বসে পড়ে।
তখনই তার আম্মু সেখানে আসে আর তাকে এভাবে ঘামতে দেখে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুই এইভাবে ঘামছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে নাকি? নাম ও সেরকম কোনো ব্যাপার নয়, আমি একদম ঠিক আছি। আসলে তোমাকে বলা হয়নি, সেদিন চেয়ারম্যানের মেয়ে এসেছিল আমার দোকানে এসে আমার সঙ্গে বেয়াদবি করে, আর আজ তার ভাইকে নিয়ে এসেছিল আমাকে মারার জন্য, আর আমি ওদেরকে একটু উত্তম মধ্যম দিয়ে দিয়েছি। আরে বাবা, কি বলিস এসব? ওরা তো অনেক প্রভাবশালী লোক, তুই কেন শুধু শুধু ওদের সাথে ঝামেলা করতে গেলি? এখন যদি ওরা ওদের বাবাকে সব ব্যাপারে বলে দেয় তখন কি হবে? জানিস আমাদের যে এই যে এখানে চাষের দোকানটা আছে, এটাও হয়তো থাকবে না। সে থাকলে থাকবে, না থাকলে নাই, আমি অত কিছু চিন্তা করি নাই। তোমাদের কেউ এত কিছু চিন্তা করতে হবে না, কপালে যা আছে তা তো হবেই। তবে অন্যায় তো আর মুখ বুজে সহ্য করতে পারি না। তোমরা অন্তত আমাকে এই শিক্ষাটা দাওনি যে কেউ আমার চোখের সামনে অন্যায় করে যাবে আমি ওকে ছেড়ে দেব। আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কেউ অন্যায় করলে তাকে এর প্রতিদান দিতেই হবে। তাকে আমি এভাবে ছেড়ে দিব না কখনোই। আরে বাবা, সে না হয় বুঝলাম, কিন্তু জায়গা বুঝি এটা সব কিছুর ব্যবহার করতে হবে। কিছু হবে না আম্মু, এত চিন্তা করার কিছুই নেই। ওরা অন্যায় করবে আর ওদেরকে শাস্তি তো পেতেই হবে। সে চেয়ারম্যানের মেয়ে হোক আর এমপির মেয়ে হোক, আমি কাউকে ভয় পাই না। আর আমি কোনো অন্যায়ও করিনি, তাই আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বলে আশিক তার আম্মুকে শান্ত করে। তার আম্মু তার জন্য সকালের খাবার নিয়ে এসেছিল। আসলে সকালবেলা যেহেতু অনেক ভোরে আশিক দোকানে চলে আসে, তাই খাবার খাওয়া হয় না। আর প্রতিদিনই সকাল 10টার দিকে তার আম্মু তার জন্য খাবার নিয়ে আসে, আর আজকেও সেটাই হয়েছে। আশিক তার মায়ের হাত থেকে খাবারের বাটিটা নিয়ে তার মাকে আবারও বাড়িতে পাঠিয়ে দেয়, আর তারপরও নিজে বসে বসে খাবারটা খেয়ে নেয়। আর এইদিকে হসপিটালে গিয়ে প্রিয়াঙ্কা তার বাবাকে ফোন করতে থাকে। 2-3বার কল দেওয়ার পর তার বাবা ফোনটা রিসিভ করে আর অপর প্রান্ত থেকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আমি ফোনটা রিসিভ করছি না, এটা তো তোমাদের বোঝা উচিত যে আমি ব্যস্ত আছি, তাই ফোনটা রিসিভ করতে পারছি না। কিন্তু সেটা না করে তোমরা এভাবে বারবার ফোন দিয়ে যাচ্ছ কেন? কেন ফোন দিচ্ছি সেটা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আজব তো, বুঝতে চাইবো না কেন? বলো কি হয়েছে? আমি মিটিংয়ে আছি, সময় খুব কম, তাড়াতাড়ি বলো। তুমি তোমার মিটিং নিয়েই থাকো। আর এইদিকে তোমার ছেলে হসপিটালে, সেই খবর কি তোমার আছে? সেই খেয়াল কি তোমার রাখার কোনো দরকার আছে নাকি? কেন, কি হয়েছে? আমার ছেলে হসপিটালে কেন? আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে নাকি? তুমি যে কেমন বাবা সেটা আল্লাহই ভালো জানে। তোমাকে কে বলল তোমার যেন দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট করেছে? ওই চাওয়ালার আর ছেলে তোমার ছেলেকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো, তোমার ছেলের অবস্থা ভালো নয়। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয়। আর ওদিকে তার বাবাও মিটিংয়ে মনোযোগ দেয়। বিকেল প্রায় 3টার দিকে প্রিয়াঙ্কার বাবা হসপিটালে আসে, আর তারপরই প্রিয়াঙ্কা তার বাবাকে দেখে অনেক রেগে গিয়ে বলতে থাকে, আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কেমন বাবা। তোমাকে যেই সকালবেলা ফোন দিয়ে বলা হয়েছে তোমার ছেলে অসুস্থ, হসপিটালে আছে, তোমার ছেলেকে কেউ মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে, আর এতক্ষণে তোমার আসার সময় হলো। আমাদের ভাই বোনের কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি তোমাদের বাবা, তোমাদের মূল্য আমার কাছে না থাকলেও তোমাদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করতাম না? এখন বলো, আজ আবার কেন ওখানে ঝামেলা করতে গিয়েছিলে? আমি বুঝতে পারছি না তোমার এইরকম কেন মনে হচ্ছে যে আমরা ওখানে ঝামেলা করতে গিয়েছিলাম। ওই ছেলেটা সেদিন আমার সঙ্গে বেয়াদবি করেছিল, আর সেই জন্যই তো ভাইয়া ওই বেয়াদবটাকে শাস্তি দিতে গিয়েছিল। কিন্তু ওই বেয়াদবটা এত বড়ই বেয়াদব যে ভাইয়ার বন্ধুদেরকে তো মেরেছে। ভাইয়া যখন ওকে মারতে গেল তখনই নিজেকে সরিয়ে নিয়ে ভাইয়ার হাতে ব্যথা দিয়েছে। ও আচ্ছা, এ ব্যাপার। আমি এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারছি। তোমরা ভাই বোন, এজন্যই আমার ক্ষমতার অপব্যবহার করছো, নিজেরাও অন্যায় করছো, আর অন্যজনকে শাস্তি দিতে যাচ্ছ। এমনটা তো হতে পারে না। তোমাদের সঙ্গে যেটা হওয়া উচিত সেটাই হয়েছে। তুমি এখনো আমাদেরকে দোষ দিয়ে কথা বলছো? ওই বদমাশটাকে কিছু করবে না?
সে যদি অন্যায় কিছু করত তাহলে অবশ্যই তাকে অন্যায়ের শাস্তি দিতাম, কিন্তু এখানে তো তোমরা অন্যায় করছো। শাস্তি পেতে হলে তো আগে তোমাদের পাওয়া উচিত, তারপর তার ব্যবস্থা। তোমরা কেন নিজেদেরকে শুধু শুধু ওর সঙ্গে ঝামেলা করতে গিয়েছো? তোমরা কেন ছেলেপিলে নিয়ে ওকে মারতে গিয়েছো? তোমরা যদি ওকে মারতে না যেতে তাহলে তো নিশ্চয়ই সে তোমাদের মারতে আসতো না। আরে বোন, বন্ধ কর এসব কথা। কার সঙ্গে তুই কথা বলছিস? আমাদের বাবা কি আমাদেরকে একটু ভালোবাসে না যে আমাদের কথা শুনবে? আমাদের বাবা তো কখনোই আমাদেরকে ভালোই বাসেনি, তাহলে আমাদের কথা শুনতে যাবে কেন? তোমরা ভুল করেছো বলছো। আমি তোমাদেরকে অবশ্যই ভালোবাসি, কিন্তু তোমাদের ভালো মানুষ বানাতে পারিনি। তোমাদের মধ্যে যদি মনুষ্যত্ববোধ থাকতো, মানসিকতা থাকতো, তাহলে তোমরা এরকম কিছু করতেই পারতে না। এই বলে প্রিয়াঙ্কার বাবা তখনই হসপিটাল থেকে বের হয়ে চলে গেল। আর এইদিকে সন্ধ্যার দিকে প্রিয়াঙ্কা তার ভাইয়াকে নিয়ে বাসায় আসে। প্রিয়াঙ্কার আম্মু ছেলের এমন অবস্থা দেখেই বলতে থাকেন, কিরে, কি হয়েছে? আমার ছেলের এই অবস্থা কেন? আমার ছেলেকে কে মেরেছে? কার এত বড় সাহস? হয়েছে, তোমাকে আর আগাতে দেখাতে হবে না। যেখানে বাবা কিছু করার নেই সেখানে আর তোমাকে দরদ দেখাতে হবে কেন? তোমার দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। মানে কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু না, তোমাদেরকে বুঝতে হবে না। এই কথা বলে প্রিয়াঙ্কার ভাইয়াকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। আর এরপর থেকে প্রতিদিনই ভার্সিটি যাওয়া আসা করত। তবে আশিকের সঙ্গে কখনোই আর সেভাবে ঝামেলায় জড়াতো না। তবে প্রিয়াঙ্কার বান্ধবীরা যেহেতু প্রতিদিনই ভার্সিটি শেষে এখানে আসে, তাকে তো তাই বান্ধবীদের সঙ্গে প্রিয়াঙ্কাকে প্রতিদিনই এখানে আসতে হতো। তবে এসে চুপচাপ বসে থাকে, তখনও কথা বলতো না। তাকে চা দিলে সেটা খেয়ে চুপচাপ চলে যেত। এভাবেই চলতে থাকে দিন। তবে প্রিয়াঙ্কা আশিকের দোকানে আসা কখনোই বন্ধ করতো না। মাঝে মধ্যে তো এমনও হতো প্রিয়াঙ্কা তার বন্ধুদের রেখে একা একাই আশিকের দোকানে চলে এসেছে। চুপচাপ বসে বসে আশিককে দেখছে। আশিক কাজ করছে, মাঝে মধ্যে প্রিয়াঙ্কার দিকে তাকাচ্ছে। প্রিয়াঙ্কা তার দিকে এভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, এটা দেখে সে মাঝে মধ্যেই অনেকটা বিড়ম্বনায় পড়ে যেত। একদিন তো বলেই বসলো, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এভাবে প্রতিদিন আমার দোকানের সামনে বসে এভাবে আমার দিকে তাকিয়ে থাকেন কেন? এতদিন জানতাম মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকলে মেয়ে মানুষ লজ্জা পায়। এখন দেখছি ছেলে মানুষের দিকে তাকিয়ে থাকলে ছেলে মানুষ লজ্জা পায়। সত্যি আমার এই ব্যাপারটা একদমই জানা ছিল না। ব্যাপারটা লজ্জা পাওয়ার নাই, ব্যাপারটা অস্বস্তিতে ফেলে। আপনি যখন আমার দোকানে আসেন তখন দোকানে অন্য কাস্টমারও থাকে, তারা এই বিষয়টা লক্ষ্য করছে যে আপনি এখানে বসে বসে এভাবে হাবলার মতো আমার দিকে তাকিয়ে থাকেন। কে লক্ষ্য করছে আর কে লক্ষ্য করছে না এসব ব্যাপার নিয়ে মাথা ঘামানোর মতো সময় তো আমার নেই। আমি এখানে আছি, ভালো লাগে তাকিয়ে থাকি, তারপর চলে যাই। আমি তো আপনাকে কোনো বিরক্ত করছি না, তাহলে এটা নিয়ে আপনার সমস্যা হওয়ার কথা আসছে কোথা থেকে? দেখুন, সমস্যা কোথা থেকে আসছে আর কোথা দিয়ে যাচ্ছে সেই সব কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। তবে আপনাকে শুধু এইটুকুই বলে দিচ্ছি, আজকের পর থেকে আপনি আর আমার দোকানের সামনে আসবেন না। আপনার এলাকায় আরও অনেক চায়ের দোকান আছে, আপনি সেখানে গিয়ে চা খাবেন। অন্য দোকানের চা আমার ভালো লাগে না। আমি এই দোকানের চা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। আপনিও ঠিক আপনার বাবার মতোই অনেক ভালো চা বানাতে পারেন, তাই তো প্রতিদিন এখানে চলে আসি। দেখুন, আমি অত কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আমার যেটা বলার আমি আপনাকে স্পষ্ট করে বলে দিয়েছি। আপনি কাল থেকে আর এখানে আসবেন না। আমার খুব সমস্যা হচ্ছে। সবাই আপনাকে নিয়ে কথা বলতে কেন? আপনি এলাকার চলতি চেয়ারম্যানের মেয়ে হয়ে আমার দোকানের সামনে এসে বসে থাকেন আর এভাবে আমার দিকে হা করে তাকিয়ে থাকেন। আপনার সঙ্গে আমার কিছু চক্কর চলছে নাকি এটা নিয়ে সবাই কথা বলে। তাহলে কে আপনাকে আর আমাকে নিয়ে সমালোচনা করে আপনি তাদের নামটা আমাকে বলে দিন, তাদের বন্দোবস্ত আমি করব। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তবে এখানে আসা আমার কেউ বন্ধ করতে পারবে না। এখানে আসতে আমার ভালো লাগে, আমি মনে শান্তি খুঁজে পাই। এখানে আমি আসবই, কেউ সেটা বন্ধ করতে পারবে না। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। সেই দিন রাত 9টার দিকে দোকান বন্ধ করে আশিক বাসায় যায়। আর তখনই তার মোবাইলে একটা কল আসে।
ফোনটা রিসিভ করে অপর প্রান্ত থেকে শুনতে পায় গত 3 মাস আগে সে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে এসেছিল। সেটা এতদিনে স্থগিত ছিল আর আজকেই তার রেজাল্ট দিয়েছে। আশিককে সেখানে নির্বাচিত করা হয়েছে, তাই আগামী 3 দিন পরই তার জয়েনিং ডেট। খবরটা শুনে খুশি হয় আর দৌড়ে গিয়ে তার আম্মুকে খবরটা দেয়। তার আম্মু আব্বু সবাই অনেক খুশি হয়। আশিকের আম্মু আশিককে জড়িয়ে ধরে বলতে থাকে, এবার বুঝি সত্যি সত্যি আমাদের কষ্টের দিন শেষ হতে চলল। অবশেষে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন। এবার নিশ্চয়ই আমাদের সঙ্গে ভালো কিছু হবে। হ্যাঁ আম্মু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে। তাই তো আল্লাহ আমার একটা চাকরির বন্দোবস্ত করে দিয়েছে। এখন থেকে আর কোনো কষ্ট আমাদের থাকবে না। এই বলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। আর এইদিকে তার আব্বুর অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। কারণ সেই দিন আশিকের আম্মু যখন ওনার বাবার বাড়িতে গিয়েছিলেন ভাইদের কাছ থেকে টাকা আনার জন্য, কিন্তু অপমানিত হয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছিল। তার পরের দিনে আশিকের বাবা যতটুকু জায়গার সম্পত্তি ছিল সেটা তিনি বিক্রি করতে পারেন এবং ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করাতে পারেন, যার কারণে আশিকের বাবা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছেন। এইদিকে আশিকের বাবা ও ছেলের চাকরির সংবাদ শুনে খুবই খুশি হন আর আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করেন। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আশিক দোকানের চাবি নিয়ে দোকান খুলতে যেতে চাইছিল, তখনই তার বাবা তাকে আটকে দেন। তার হাত থেকে দোকানের চাবিটা নিজের হাতে তুলে নিয়ে বলতে থাকেন, তোকে এখন আর এত কষ্ট করতে হবে না, এখন আমি সুস্থ হয়ে গেছি। তাছাড়া তুই তো আগামীকালকেই শহরে চলে যাবি। আজকের দিনটা বাড়িতে বসে বিশ্রাম কর, আজকের দিনটা দোকানে আমি যাই। এখন আমার শরীরটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। না বাবা, তোমাকে দোকানে যেতে হবে না। আমি আজকের দিনটা দোকান খুলবো। কাল থেকে দোকান টোটালি বন্ধ রাখবে কয়টা দিন। একটু ম্যানেজ করে কষ্ট করে চলো। আর তারপর আমার চাকরিটা হয়ে গেলে চাকরির বেতন পেলে তো আর কোনো ঝামেলাই থাকবে না। তখনই পাশ থেকে আশিকের আম্মু আশিকের আব্বুকে উদ্দেশ্য করে বলতে থাকেন, হ্যাঁ, ছেলে একদম ঠিক কথাই বলেছে। তোমাকে আর কষ্ট করে দোকান খুলতে হবে না। এখন তো ছেলের চাকরি হয়ে গেছে, নিশ্চয়ই ভালো কিছু হবে। দেখো, ছেলের মতো তুমিও পাগল হয়ে যেও না। আমার শরীর এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তাছাড়া সারাদিন ঘরে বসে শুয়ে থাকতে আমার ভালো লাগে না। আমি একটু বাইরে যেতে চাই, বাইরের খোলা হাওয়ায় আমার মতো করে একটু বাঁচতে চাই। দয়া করে তোমরা আমাকে একটু স্বাধীনতা দাও। এই বলে হাসতে হাসতে আশিকের হাত থেকে দোকানের চাবিটা কেড়ে নিয়ে দোকানে চলে গেলেন আশিক। আর কোনো উপায় দেখতে না পেয়ে রুমে এসে শুয়ে পড়ল আর দিয়া লম্বা একটা ঘুম। এদিকে কলেজ শেষ করে প্রিয়াঙ্কা যখন বান্ধবীদের নিয়ে চা খেতে আসলো, তখনই দেখতে পেল আজ দোকানে আশিক নেই। এটা দেখে মুখটা তার মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। আশিককে দেখতে না পেয়ে এই প্রিয়াঙ্কা আশিকের বাবার দিকে এগিয়ে গেল আর আশিকের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আঙ্কেল? এতদিন তো দেখতাম আপনার ছেলে দোকানে বসতো, আজ আপনি আসলেন যে? আসলে এতদিন আমার শরীরটা ভালো ছিল না, তাই আমার ছেলে আমার দোকানেও দেখাশোনা করতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার শরীর ঠিক হয়ে গেছে, তাই এখন থেকে দোকানে আমি আসবো। কথাটা শুনে প্রিয়াঙ্কার মনটা খুবই বেজার হয়ে গেল। সে আর সেখানে এক মুহূর্ত দেরি না করে সোজা বাসায় চলে আসলো। তার বান্ধবীরা সবাই তার আচরণে অনেকটা অবাক হলো, কিন্তু কেউ তাকে কোনো প্রশ্ন করার সাহস পেল না। তারা নিজেদের মতো করে যাকে তারপর যার যার বাড়িতে চলে গেল। বাসায় এসে কারোর সঙ্গে কোনো কথা বলছে না প্রিয়াঙ্কা। চুপচাপ নিজের রুমে বসে আছে, দরজা বন্ধ করে। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। এদিকে পরের দিন সকাল হতে না হতেই নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় আশিক। ফোন দাদাকে ঢাকায় এসে পৌঁছায় আর তারপর সেই চিরচেনা ম্যাচের রুমে। সেখানে তার কিছু ভার্সিটির বন্ধুরা থাকতো। অনেকদিন পর আশিক ঢাকায় ফিরে এসেছে, এটা দেখে সবাই অনেক খুশি হয় আর সবাই আশিককে নিয়ে অনেক আনন্দ করতে থাকে।
এদিকে প্রিয়াঙ্কার মধ্যে আনন্দের ছিটে ফোঁটাও নেই, বরঞ্চ সে তো হাহাকার নিয়ে বেঁচে আছে এমন বলা চলে। পরের দিন ভার্সিটিতে না যাওয়াতে প্রিয়াঙ্কার আম্মু প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আজ দুদিন ধরে তোমার ভীষণ মন খারাপ, আর কলেজেও যাচ্ছ না। যে তুমি কিনা কখনোই ক্লাস মিস করো না, সে আজ দুদিন হয়ে গেল কোনো কারণ ছাড়াই কলেজে যাচ্ছ না নাকি? কি হয়েছে বলো না শুনি। আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও, আমি একা থাকতে চাই। মেয়ের কাছ থেকে এমন কথা শুনে কিছুটা চিন্তিত হন প্রিয়াঙ্কার আম্মু। তবে মেয়েকে কোনো প্রশ্ন করার সাহসটুকু তিনি পান না, কারণ তিনি খুব ভালো করেই জানেন প্রিয়াঙ্কা প্রচন্ড রাগী। সে যখন বলেছে সে একা থাকতে চায়, তখন তাকে কোনো প্রশ্ন করলে এতে হিতের বিপরীত হতে পারে। তাই এখান থেকে চুপচাপ চলে যাওয়াই ভালো। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, পুরো 1 সপ্তাহ পার হয়ে গেল। প্রিয়াঙ্কা রুম থেকে তেমন একটা বের হয় না। তাকে খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে ডাকলেও সে তেমন একটা খাবার টেবিলে আসে না। মন চাইলে খাবার খায়, নয়তো নাই। এভাবেই চলছে দিনগুলো। প্রিয়াঙ্কার শরীর অনেকটাই শুকিয়ে গেছে। ফ্যামিলির সবাই তার সঙ্গে অনেকবার কথা বলার চেষ্টা করলেও প্রিয়াঙ্কা কারোর সঙ্গে সেরকম কোনো কথা বলছে না, কাউকে খুলে তো কথা বলছেই না। এদিকে প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে ফ্যামিলির সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে প্রিয়াঙ্কার কি হয়েছে সেটা জানার জন্য। কিন্তু কিভাবে জানবে? একজন মানুষ যদি নিজের দিকে তার ব্যাপারে কোনো কথা না বলে, তাহলে তাকে দিয়ে তো আর জোর করে কোনো কিছু করানো যায় না। প্রিয়াঙ্কার কাছেও ঠিক সেরকমই মনে হচ্ছে। সবাই অনেক চেষ্টা করছে, কিন্তু কেউ কোনো কিছু বলাতে পারছে না। অপরদিকে আশিক তো নতুন চাকরির জায়গায় এসেছে। নতুন নতুন চাকরির সবকিছুই খুব ভালোই চলছে। নতুন অফিস, নতুন সহকারী, সবাই খুবই ভালো। সবাই আশিকের সঙ্গে খুবই ভালো আচরণ করে। তাছাড়া সবচাইতে মজার ব্যাপার হলো, আশিক যেখানে চাকরি নিয়েছে সেখানে তার প্রথম মাসের স্যালারি প্রায় 50,000 টাকার মতো ধরা হয়েছে। এটা দেখে তো আশিক অনেক বেশি খুশি হয়, কারণ যেখানে তার 10-15 হাজার টাকার একটা চাকরির কোনো রকম হলেই হতো, সেখানে 50,000 টাকা, এটা তো আশিকের কাছে মেঘ না চাইতেই জল পাওয়ার মতো অবস্থা। যাই হোক, সব মিলিয়ে খুব ভালোই যাচ্ছিল তার দিনকাল। এদিকে প্রিয়াঙ্কার অবস্থা তো একদম যায় যায়। সে আশিককে খুব বেশি মিস করছে। আশিকের সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে কথা না বলা, এইসব কিছু যেন তাকে খুব করে ভাবাচ্ছে। আশিক এভাবে হুট করে দোকানে আসা বন্ধ করে দিল কেন? এমনই হাজারটা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তাই সে মনে মনে চিন্তা করলো, আজ যেভাবেই হোক বাসার বাইরে যাবে, আশিকের বাবার দোকানে যাবে, আর সেখানে আশিকের ব্যাপারে খোঁজ খবর নেবে। যেমন চিন্তা তেমনই কাজ। সেদিন বিকেল হতে না হতেই প্রিয়াঙ্কা বাসা থেকে বের হয়ে গেল সোজা আশিকের বাবার দোকানে। আশিকের বাবা তখন দোকানে কাজ করছিল। প্রিয়াঙ্কাকে দেখে তিনি দোকান থেকে বের হয়ে আসেন আর বলতে থাকেন, কি ব্যাপার মা, তুমি তো অনেকদিন আমার দোকানে আসো না, আজ হঠাৎ আসলে কেন? আঙ্কেল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি যদি আমাকে সত্যি কথা বলেন তাহলেই বলবো। দেখো মা, আমরা গরিব হতে পারি, কিন্তু মিথ্যা বলার অভ্যাস আমাদের নেই। বলো তুমি কি বলবে, আমি সত্য কথা বলার চেষ্টা করব। এই কথা শুনে প্রিয়াঙ্কা একটু ভরসা পেয়ে আশিকের বাবাকে বলতে থাকে, না মানে আসলে এতদিন তো দোকানে আপনার ছেলে বসতো, কিন্তু আপনার ছেলে হঠাৎ করে দোকানে আসা বন্ধ করে দিয়েছে কেন? সে কি এখান থেকে চলে গেছে নাকি? না মানে আসলে কথা হলো, আমার ছেলের চাকরি হয়েছে, সে এখন ওখানেই থাকে। জানো, আমার ছেলের প্রথম মাসের বেতনে 50,000 টাকা ধরা হয়েছে। আমাদের যে কি খুশি লাগতেছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। কথাটা শুনে প্রিয়াঙ্কা খুশি হলো নাকি দুঃখ পেল সেটা বোঝা গেল না। তবে সেই মুহূর্তের মধ্যেই 1 সেকেন্ড সেখানে দেরি না করে চলে গেল। প্রিয়াঙ্কার ওরকম আচরণে আশিকের বাবা অনেকটাই অবাক হন, তবে প্রশ্ন করার সময় যাও পান না, কারণ ততক্ষণে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গিয়েছিল। তারপর কেটে গেল আরো 2-3 দিন।
প্রিয়াঙ্কা সব সময় রুমের মধ্যে একা একা বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, কারোর সঙ্গে তার কোনো কথা বলতে একদম ইচ্ছে করে না। একাকিত্বকেই সে যেন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে, কিন্তু তার ফ্যামিলির মানুষ এই সব কিছু একদমই মেনে নিতে পারছে না। হাসি খুশি চঞ্চল ফুরফুরে মেজাজের মেয়েটা যখন হঠাৎ করেই এমন চুপচাপ আর ঘরকুনো হয়ে যায়, এটা তো সবার জন্যই সন্দেহজনক। প্রিয়াঙ্কার আব্বুরও এই বিষয়টা চোখে পড়ে, তাই তিনি সিদ্ধান্ত নেন মেয়ের সঙ্গে একবার একান্তে বসে কথা বলবেন। তাই সেদিন বিকেল বেলা মেয়ের রুমে চলে গেলেন। দেখতে পান প্রিয়াঙ্কা একা একা বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। প্রিয়াঙ্কার বাবা আস্তে আস্তে প্রিয়াঙ্কার পাশে বসে, তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? এই কদিন ধরে দেখছি চুপচাপ রুমে বসে থাকছো, কারো সঙ্গে কোনো কথা বলছো না, রুম থেকে একদম বের হচ্ছ না। বাবার কথা শুনে প্রিয়াঙ্কার যেন বুক ফেটে চিৎকার করতে ইচ্ছে করছিল। তার কান্নার গতি আরো বেড়ে গেল, সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তখনই তার বাবা তাকে আবারও সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, কি হয়েছে মা, এভাবে কান্না করছো কেন? প্লিজ আমাকে খুলে বলো। তোমার এই কান্না আমার বুক ছুরির মতো আঘাত করছে, আমি সহ্য করতে পারছি না। বাবা, আমি একজনকে ভালোবেসে ফেলেছি, তাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। প্লিজ বাবা, তুমি তো আমার জীবনে আমাকে সব কিছু এনে দিয়েছো, আমার ভালোবাসার মানুষটাকে প্লিজ এনে দাও। আরে সেটা নয়, না হয় বুঝলাম, কিন্তু তুমি কাকে ভালোবাসছো সেটা তো বলবে। কাকে তুমি তোমার জীবনে পাওয়ার জন্য এইভাবে পাগলের মতো অন্যায় হয়ে খুঁজে বেড়াচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ সেটা যদি বুঝতে না পারি, তাহলে সেই মানুষটাকে কি করে তোমার কাছে এনে দেবো? বাবা, সেই মানুষটা অন্য কেউ নয়, আমাদের ভার্সিটির সামনে যে চায়ের দোকানটা আছে, ওই চাওয়ালার ছেলে। মানে এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? অবশেষে একটা চাওয়ালা ছেলেকে তুমি ভালোবাসতে গেলে দুনিয়া থেকে ছেলের অভাব পড়েছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো বাবা, আমি এত কিছু জানি না আর জানতেও চাই না। আমি এই ছেলেটাকে ভালোবেসে ফেলেছি, ওই ছেলেটাকেই বিয়ে করতে চাই, ব্যাস এইটুকুই। তারপর আর কোনো কথা আমি শুনতে চাই না। কিন্তু দেখো, ওই ছেলেটার সঙ্গে আমাদের যাই না। কোথায় তুমি আর কোথায় ওই ছেলেটা? তুমি আর কোটি কোটি টাকার সম্পত্তি উত্তরাধিকারী, আর ওই ছেলেটা তো বাবার বস্তি পর্যন্তও নেই। তাহলে তুমি ওই ছেলেটাকে কিভাবে বিয়ে করতে পারো? আমি বললাম না, আমি অত কিছু জানি না আর জানতেও চাই না। ওই ছেলেকে আমার বিয়ে করতেই হবে। তুমি যদি ওই ছেলেটার সঙ্গে আমাকে বিয়ে দিতে না পারো, তাহলে আমি আত্মহত্যা করব, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে মা, আমি দেখছি ব্যাপারটা কি করতে পারি। তবে তুমি তোমার মাথা ঠান্ডা করো, উত্তেজিত হয়েও না, উত্তেজিত হয়ে কোনো কাজ করো না। এই বলে প্রিয়াঙ্কার বাবা তখন নিজের মেয়েকে কোন রকম একটু শান্ত করেন, আর তারপরে ভাবতে থাকেন মেয়ের মাথা খারাপ হয়ে গেছে নাকি। যেখানে সে গরিব মানুষদেরকে একদম সহ্য করতে পারত না, গরিব মানুষের সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করত, এখন কিনা সে একটা গরিব ছেলেকে বিয়ে করতে চাইছে। এটা তো খুবই অবাক করার ব্যাপার। প্রিয়াঙ্কার বাবা চিন্তিত হয়ে ড্রয়িং রুমে বসে আছেন। তখনই প্রিয়াঙ্কার আম্মু সেখানে আসে। প্রিয়াঙ্কার বাবাকে এভাবে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে তিনি বলেন, কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? প্রিয়াঙ্কার বাবা তখন সমস্ত ঘটনা প্রিয়াঙ্কার আম্মুকে খুলে বলেন। সবকিছু শুনে প্রিয়াঙ্কার আম্মু বেশ খানিকটা অবাক হন, আর তারপর তিনি বলতে থাকেন, এসব তুমি কি বলছো? আমাদের মেয়েটার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে এসব পাগলের মতো কথাবার্তা বলছে? আমিও তো সেটাই বুঝতে পারছি না। তবে কি সত্যি সত্যি আমাদের মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? যেসব পাগলের মতো কথাবার্তা বলছে বুঝতে পারছি না আমি কি করব। তোমার এত কিছু চিন্তা ভাবনা আপা বোঝার কোনো প্রয়োজন নেই। তুমি এক্ষুনি ছেলেটার সঙ্গে কথা বলার চেষ্টা করো। ছেলেটা যদি প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে বিয়ের কাজটা সেরে ফেলো। তারপর ওরা সংসার করবে কি করবে না সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই মুহূর্তে মেয়ের ভালোর জন্য তোমাকে এটা করতেই হবে। দেখো, বিয়েটা ছেলে খেলা নয় যে আজকে খেললাম
কাল ভালো লাগলো না, সবকিছু বন্ধ করে ফেলে রাখলাম। বিয়েটা হলো সারা জীবনের ব্যাপার, বিয়েটা হলো দুটো মানুষের আত্মার মিলন। আরে তুমি অনেক কথা বলেছো, আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে যেটা বলেছি সেটাই করতে হবে, আর কোনো কারণে না হোক, আমাদের মেয়ের ভালোর জন্য হলেও। বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন প্রিয়াঙ্কার বাবা, আর তারপর হঠাৎ করে ড্রয়িং রুম থেকে বের হয়ে যান। সোজা আশিকের বাবার দোকানের সামনে এসে দাঁড়ান। আশিকের বাবা হঠাৎ করেই এলাকার চেয়ারম্যান সাহেবকে ওনার দোকানের সামনে দেখে খানিকটা অবাক হন। দোকান থেকে বের হয়ে এসে সালাম দিয়ে বলতে থাকেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আজ হঠাৎ গরিব খানায় পা পড়লো যে? ওয়ালাইকুম আসসালাম। আজ আমি আপনার কাছে চেয়ারম্যান হইয়া নয়, একজন মেয়ের বাবা হয়ে এসেছি। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি এভাবে বলছেন কেন? কি হয়েছে খুলে বলুন না। সেদিন আপনার মেয়েকেও দেখলাম হঠাৎ করে আমার দোকানে আসলো, আমাকে আমার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করলো। যখন বললাম আমার ছেলে শহরে চাকরি হয়েছে, কথাটা শোনা মাত্র আপনার মেয়ে আর কোনো কথা না বলেই চুপচাপ এখান থেকে চলে গেল। কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, হচ্ছে তো সেটাই, যেটা আপনি বুঝতে পারছেন না। তো চালু আমরা বসে কথা বলুন। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে নিয়ে দোকানের সামনে একটা বেঞ্চে বসে পড়েন। তারপর প্রিয়াঙ্কার বাবা হঠাৎ করে আশিকের বাবার হাত দুটো ধরে বলতে থাকেন, দেখুন, আমি সত্যি একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনি আমার অনুরোধ রাখবেন কি রাখবেন না, এটাই তো বুঝতে পারছি না। কারণ প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা অভিরুচি আছে, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রকম চাহিদা আর মনের ইচ্ছা আছে। দেখুন চেয়ারম্যান সাহেব, আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন আর কি হতে চলেছে। তবে আপনি যদি আমাকে কিছু বলার ইচ্ছা রাখেন তাহলে বলে ফেলতে পারেন, আমি কিছু মনে করব না। আর আমি সেরকম মানুষও না, এটা আপনি খুব ভালো করে জানেন। তাই কি বলতে চান নির্দ্বিধায় বলতে পারেন। দেখুন, আমি কিভাবে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না, তবে না বলেও কোনো উপায় নেই। আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে আর বাসে, তাই একজন মেয়ের বাবা হওয়া সত্ত্বেও আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আরে এসব আপনি কি বলছেন? আপনার দেখছি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আপনার মেয়ে বিয়ে করবে আমার ছেলেকে, এটা অসম্ভব, অকল্পনীয়। এটা সত্য এবং এটাই বাস্তব। আমার মেয়ে আপনাকে ভালোবাসে। আপনার ছেলে এখান থেকে চলে যাওয়ার পর দিন থেকে সে খাওয়া দাওয়া ঘুম সবকিছু ছেড়ে দিয়েছে। সেদিন আপনার কাছে আপনার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল। আজ যখন জানতে পারলো আপনার ছেলে এখান থেকে চলে গেছে, তখনই সে মন খারাপ করে এখান থেকে চলে যায়। তারপর খাওয়া দাওয়া ঘুম একদম যেন তার জন্য হারাম হয়ে গিয়েছে। আমি জানি আপনি একজন বাইরের মানুষ হয়ে এই কথাগুলো বিশ্বাস করবেন না, তবে একজন বাবা হিসেবে আমাকে এসব চোখের সামনে তিলে তিলে শেষ হতে দেখতে আমি আর পারছি না। প্লিজ, আমি আপনাকে অনুরোধ করছি, এটা মেনে নিন। দেখুন, আমি আপনাকে এখনও কথা দিতে পারছি না, কারণ এটা আমার ছেলের সারা জীবনের ব্যাপার। তবে আমি আমার ছেলের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। আমার ছেলে যদি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয় তাহলে কোনো আপত্তি থাকবে না। এই বলে তারা দুজনে কথা বলা শেষ করেন। আর ছেলে মেয়ে দুজনে বিয়েতে রাজি থাকলে তারা বিয়ের ব্যবস্থা করবেন, এমনটাই সিদ্ধান্ত নেন। সেদিন বিকেলে বাড়িতে এসে আশিকের আব্বু আশিককে ফোন দিয়ে সবকিছু জানান। আশিক প্রথমে ব্যাপারটা মজার ছলে নিলেও পরে ব্যাপারটা বিশ্বাস করে আর প্রিয়াঙ্কার বিয়ে করতে রাজি হয়ে যায়। আজ আশিক আর প্রিয়াঙ্কার বিয়ের কাজটা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। আর সমস্ত নিয়ম কানুন পালন করার পরেই প্রিয়াঙ্কাকে আশিকদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। আশিক প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়েছিল ঠিকই, তবে তার শর্ত ছিল এটাই যে সে কখনো ঘর জামাই থাকবে না, কারণ তার মনে হয়েছিল এটা প্রিয়াঙ্কার নিচে কি মনের খেলা। যখন আশিক তাকে এরকম কোনো শর্ত দিবে তখন সে নিজের থেকে এসব পাগলামো বন্ধ করে দিয়ে চলে যাবে। এই কারণ প্রিয়াঙ্কা বড়লোক বাবার একমাত্র মেয়ে, সে কখনোই গরিবের বাড়িতে এসে থাকতে পারবে না।
তবে প্রিয়াঙ্কার সাথে যা ভুল প্রমাণিত করে দিয়ে এটাকে রাজি হয়ে গেল। এই মুহূর্তে প্রিয়াঙ্কা আশিকের রুমে বসে আছে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে যত মেহমান এসেছিল তাকে বিদায় দেওয়ার জন্য তারাও চলে গেছে। বাড়িতে এই মুহূর্তে শুধু আশিকের বাবা মা, আশিক আর প্রিয়াঙ্কা, এই চারজন মানুষ। আশিক তার বাবা মায়ের সঙ্গে বসে কিছুক্ষণ গল্পগুজব করে আর তারপর আনুমানিক রাত 11টার দিকে রুমের দিকে পা বাড়ায়। রুমে আসছে। এই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গিয়ে আগে দরজাটা বন্ধ করে দেয় আর তারপর আশিকের পা ছুঁয়ে সালাম করতে যায়। তখনই আশিক তাকে আটকে যায় আর তার হাত দুটো ধরে বলতে থাকে, তুমি না আমায় ভালোবাসো? তাহলে আমার পা ছুঁয়ে সালাম করতে যাচ্ছ কেন? ভালোবাসার মানুষের জায়গা পায়ে নয়, বুকে হয়। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর এটা দেখে প্রিয়াঙ্কার দুই চোখ দিয়ে অবরত জল পড়তে থাকে। তবে এই জল কোনো কষ্টের নয়, এই জল কাউকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা নয়, এই জল কোনো কিছু হারিয়ে ফেলার নয়। এই জল হলো ভালোবাসাকে আপন করে পাওয়া। এই চোখের জল খুশিতে ঝরছে। প্রিয়াঙ্কা এভাবে কান্না করছে, এটা দেখে আশিক বলতে থাকে, কি ব্যাপার? কি হলো, তুমি কান্না করছো কেন? আজ তো তোমার সব থেকে সুখের দিন। আজকে তোমার হাসি খুশি আর সবার থেকে বেশি আনন্দে থাকার কথা। হ্যাঁ, আমি তো আনন্দেই আছি। আজ আমার চাইতে খুশি আর কেউ নেই। আর যেই চোখের জল দেখতে পাচ্ছ সেটা কষ্টের নয়, এটা আনন্দের। আজ তোমাকে পেয়েছি, সেই আনন্দের। ও তাই নাকি? তাহলে তো খুবই ভালো। তাহলে চলো না একটু T20 খেলি। আরে যা, দুষ্টু একটা। বলেই আশিকের বুকে মুখ লুকায় প্রিয়াঙ্কা আর আশিক তখনই তাকে পাজা কোলে তুলে নিয়ে বিছানার উপর শুইয়ে দেয়। আর তারপর কি হলো সেটা তো সবারই জানা। আরে ভিউয়ার্স, আপনারা এখনো এখানে রয়ে গেছেন? আরে বাড়ি চলুন, এবার তো বিদায় হন। অন্যের বাসর দেখতে নেই, তাহলে কপালে বউ ছুটবে না। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি গল্পটার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটু হলেও ভালো রাখা উপহার দিতে পেরেছি। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিয়মিত এমন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। আল্লাহ হাফেজ।